ব্যাপারটা অবশ্যই এদের কোনো ওষুধের প্রভাবে ঘোরের ভেতর দেখেছি। বলতে ভুলে গেছি, পুরোহিতেরা একটা সুগন্ধি দ্রব্য আমাদের চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিল। এটা অবশ্য আফ্রিকার বিভিন্ন দেবদেবীর পূজারী ও পুরোহিতদের মধ্যে প্রচলিত একটা সাধারণ পদ্ধতি। এতে নতুন কিছু ছিল না। এমনকি প্রাচীন গ্রিসেও একসময় এ ধরনের আয়োজনের প্রচলন ছিল। আমি জেগে উঠলাম। কুম্পানা ও অন্যান্যরাও একসময় জেগে উঠল। আর্কেলার হ্যান্সও পরে আমাকে বলেছিল যে তারাও ঘুমিয়ে পড়েছিল আর একই ধরনের স্বপ্ন দেখেছে দুজনেই। বয়স্ক লোকটি ঘুম থেকে জেগে উঠে চোখ কষলে হাই তুলল। তারপর বলল যে বর্তমান সমস্যা ও তার সমাধান সম্বন্ধে ইনগোয়ির কাছ থেকে বিশদ নির্দেশনা সে পেয়েছে, কিন্তু সেটা কি সেই ব্যাপারে সে মুখ খুলল না। সেই দুই চাষিকে নিয়ে আসতে বলল। তারপরে একজন পুরোহিতকে উদ্দেশ্য করে বলল, আগামীকাল সূর্য অস্তের সময় তোমরা পশ্চিমের পাশে চলে যাবে। সেখানে যদি কেনেকি নিজে বা তার দূত আসে, তাহলে বলবে ইনগোয়ের কাছে তার দাবি পৌঁছে দেওয়া হয়েছে এবং তার উত্তর হচ্ছে, অভিশপ্ত বেঈমান কেনেকি, যা ইচ্ছা তুমি করো, কিন্তু জেনে রেখো তোমার গন্তব্য একটাই। যে পথেই তুমি হাঁটো, প্রতিটা রাস্তায় তোমাকে তোমার কবরের কাছে নিয়ে যাবে। আরও বলবে, আবান্দার লোকেরা বৃষ্টি চেয়েছিল, বৃষ্টি তাদের উপর ঝরবে অঝোর ধারায়। খরার সময় শেষ হয়েছে, কিন্তু তারা যেখানে আছে সেখানেই থাকুক। তাদের একজনও যদি কেনেকিকে অনুসরণ করে পবিত্র লেকের দিকে আসে, তাহলে তাদের উপর নেমে আসবে ভয়াবহ অভিশাপ। এমনই হবে সেই সাপের কোপ, যা তারা বা তাদের পূর্বপুরুষরাও কখনো দেখেনি বা শোনেনি। আর বলবে, ও কেনেকি, ইনগোই মনের কথা জানে। ছায়া তোমার জন্য নয়, তোমার জন্য গেছে এবং তোমার জন্য অপেক্ষা করছে খনির ভাগ্য। করেছে ছায়াকে। লোক দুটোকে দিয়ে রহস্যময় কথাগুলো দুবার করে নিল কোম্পানা। নিশ্চিত হলো যে তারা কিছু ভুলে যাবে না। নিশ্চয়তার জন্য তাদের সঙ্গী পুরোহিতকেও একই কাজ করতে হলো। তারপর কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই চলে যেতে বলল তাদের, যেন এই কাজের আসলে তেমন কোনো গুরুত্ব নেই। আর এড়িয়ে যেতে পারলাম না। আমি রীতিমতো অসুস্থ বোধ করছিলাম। পরিষ্কার দেখতে পাচ্ছিলাম দুটো প্রাচীন তাদের ধর্মবিশ্বাস নিয়ে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত, আর আমাকে কিনা এর মধ্যে অংশ নিতে হবে। অথচ আমি মোটেও চাই না। ওরা লড়াই ঝগড়া যাই করুক, আমাকে এর মাঝে জড়ানো ওদের তথাকথিত বৃষ্টি আনয়নকারী সে আমাকে কেন এইসব কাষ্ঠ মস্তিষ্ক লোকদের সাথে বা পক্ষে হয়ে লড়তে হবে। তাছাড়া ওখানকার পরিবেশ পরিস্থিতিও সুবিধার ছিল না। মনে হচ্ছিল যেন চারদিক থেকে ভেসে আসছে মহা যুদ্ধের আগমনধ্বনি। আফ্রিকান অজানা বা স্বল্প জানা কুসংস্কার জানতে আমার খুবই ভালো লাগে, কিন্তু তার চেয়েও বেশি লাগে সেগুলোর ক্ষতি করার আওতার বাইরে থাকতে। আর আমি সেটাই আবার চাই ওই সব কুসংস্কার আমার কোনো ক্ষতি করার আগেই এখান থেকে সরে যেতে। সাথে আরও আরেকটা ভালো, কিন্তু না এলে ওকে ছাড়াই চলে যেতে চাই। সত্যি বলতে আমি ভয় পাচ্ছিলাম, খুব ভয়।
মনের ভেতর দেখা ঘুমের ভেতর দেখা ওই স্বপ্ন বা দৃশ্য বা যাই বলি না কেন আমার নার্ভের উপর প্রবল চাপ সৃষ্টি করেছিল। কালো গর্তের ভেতর বসে থাকা জিকালি যেমন অবস্থা তৈরি করে বা করতে পারে তেমনটা তৈরি হয়েছিল ওখানেও। আমি সবসময় বিশ্বাস করি আমাদের চারপাশে অনেক শক্তি আছে যা আমরা সাধারণ মানুষেরা জানি না বা বুঝতেও পারি না। প্রকৃতির দেয়ালের মাঝে গোপন দরজা যেন সেগুলো। আরও বিশ্বাস করি কখনো কখনো ওসব দরজা খোলার চাবি কারো কারো হাতে কোনো না কোনোভাবে চলে আসে, কিন্তু সেই দরজা দিয়ে তাকানোর ফল কখনোই ভালো হয় না। হতে পারে না, কারণ সেটা খুবই বিপজ্জনক। অথচ এখানে দাবান্দাদের মাঝে তেমন কিছু সবসময়ই হয়ে আসছে, অন্তত আমার তাই মনে হচ্ছিল। এই ধরনের অভিজ্ঞতাকেই হ্যান্স তার ভাষায় বলে ভৌতিক। কাজেই শরীর স্বাস্থ্য অক্ষত থাকতে থাকতেই আমি এখান থেকে চলে যেতে চাই, এবং চাই না এই লেক মন বা এর অধিবাসী অথবা এই দাবান্দাদের নাম আর কখনো আমার সামনে আসুক। তোমার লোক আর আবান্দাদের মাঝে কি লড়াই বাঁধতে যাচ্ছে কুম্পানা? কুটিল একটা হাসি মুখে এনে ও বলল, হ্যাঁ, তাই এক ধরনের লড়াই তো বটেই। আমি তাহলে এই যুদ্ধের মাঝে থাকতে চাই না। এই মুহূর্তে এদেশ থেকে চলে যেতে চাই। ঝুঁকি থাকুক আর নাই থাকুক, সেটা বোধ হয় সম্ভব হবে না মাকু মাজান। শোনেননি ইনগোই কি বলেছে? বলেছে ও দেশে খরার সময় শেষ হয়ে গেছে, অর্থাৎ ঝড় আসছে, বিশাল ঝড়। কোনোভাবে যদি আবান্দাদের বর্ষা থেকে যান বাঁচাতেও পারেন, ঝড় বাদল থেকে পারবেন না। তার উপর আমি ওর কথা বিশ্বাস করি না। তা বলার আগে বা প্রতিবাদ করারও আগে সে আবার বলে উঠল, আমাদের জানানো হয়েছে লর্ড মাকুমাজান খুবই সাহসী মানুষ। তিনি লড়তে ভালোবাসেন। বলতেই হচ্ছে তোমাদের মিথ্যা বলা হয়েছে, কিন্তু এ কথা বলেছে কে সেটা ব্যাপার না। আপনার সম্বন্ধে আপনি যা ধারণা করছেন তার চেয়েও বেশি আমরা জানি। আমাদের আরও বলা হয়েছে যে আপনি এ দেশে আসার জন্য কেনেকির কাছ থেকে আইভরি আর স্বর্ণে অর্থমূল্য গ্রহণ করেছেন। এখন নিশ্চয় আপনি কাজ শেষ হওয়ার আগেই এখান থেকে চলে যাবেন না। আমরা বিশ্বাস করি লর্ড মাকুমাজান আপনি খুব সৎ একজন মানুষ, কথা দিয়ে সবসময় কথা রাখেন, বিশেষত যখন সেই কাজ করার জন্য মূল্য গ্রহণ করেন। তখন আর্কেল বলে উঠল, চুপ করো কুম্পানা, অতিথিকে অপমান করছো তুমি। আমি ইংরেজিতে বললাম, ধন্যবাদ আর্কেল, আমি নিজেরটা নিজে সামলাতে পারবো। ও তোমাকে বলবে তুমি এ দেশের সর্দার, আমি ওর না, তোমার অতিথি। তারপর কুম্পানাকে উদ্দেশ্য করে তার ভাষাতেই বললাম, তোমাকে ভুল তথ্য দেয়া হয়েছে। যুদ্ধে আমার কোনো উৎসাহ নেই, বিশেষত যেটার সাথে আমি কোনোভাবেই জড়িত নই সে ব্যাপারে কেন আমার উৎসাহ থাকবে? আর কেনেকির সাথে আমার কথা ছিল এ দেশে আসা পর্যন্ত আমি তাকে সঙ্গ দেব, কোনো যুদ্ধ করার কথা আমার ছিল না। আমার ভাষায় লেখা যদি পড়তে পারো তাহলে তোমাকে প্রমাণও দেখাতে পারি। এই কেনেকি, যার কিনা তোমাদের সর্দার হওয়ার কথা ছিল, সে বলেছিল সে আমাকে ছাড়া পথ চলতে পারবে না। কথা সত্যি, আমার আর হ্যান্সের সাহায্যেই সে মুক্তি পেয়েছিল। আর আমাদের জন্যই এই সাদা লর্ড যাকে তোমাদের সর্দার বানিয়েছ সে বেঁচে গেছে। বুঝতেই পারছো তুমি যা ভাবছো, সে কারণে এখানে আমি আসিনি। এসেছি আমার ইচ্ছায়, তবে আমি শুধু এই একটা কারণে এখানে আসিনি, আর একটা কারণও ছিল। সেটা হলো আমি তোমাদের পবিত্র লেক সম্বন্ধে শুনেছিলাম এবং তোমাদের সংস্কৃতি সম্বন্ধেও সামান্য শুনেছিলাম। তা থেকেই কৌতূহলী হয়ে এদেশ আর এই লেক নিজ চোখে দেখার জন্য
এখানে আসি। অর্থাৎ আপনার মন যা চেয়েছে করেছেন। ওর কথায় কান্না দিয়ে বলে গেলাম, সুতরাং আমাকে কেউ এ কথা বলতে পারবে না যে আমি কথা দিয়ে রাখিনি বা যার জন্য টাকা নিয়েছি তা সম্পূর্ণ করিনি। তবুও ভাবছি আমি তোমাদের লড়াইয়ে অংশ নেব। আমার পক্ষে যা করা সম্ভব করব, কারণ কেনেকির সাথে আমার বোঝাপড়া বাকি আছে। ওর প্রতারণার কারণে আমার দুজন বিশ্বস্ত লোক বেঘরে মারা পড়েছে। প্রতারণা করে ও আমাকে এখানে নিয়ে এসেছে। তবে তোমাকে তোমাদের ইনগোয়ির কাউন্সিলকে আর আমার পরামর্শ উপেক্ষা করে সর্দার হওয়া সাদা লর্ড লাল ষাঁড়কে কথা দিতে হবে যে যুদ্ধ শেষ হওয়া মাত্রই আমিও আমার ভীত হ্যান্সকে এদেশ ছেড়ে চলে যাওয়ার অনুমতি দেয়া হবে এবং সেই সাথে পথ চলার জন্য সাধ্যমতো পাথেওর যোগানও দিতে হবে তোমাদেরকে। সব দেয়া হবে লর্ড। ইনগোয়ির নামে আমি কথা দিচ্ছি, ভদ্রকণ্ঠে বলল কুম্পানা, এবং তার কণ্ঠে ফুটে রইল নিজের বলে ফেলা কথায় লজ্জা পাওয়া একজনের সুর। আমার কথা আপনাকে আহত করে থাকলে ক্ষমা চাইছি লর্ড। তবে আপনি লড়াই পছন্দ করেন একথা আমরা শুনেছি আপনার ভীত হ্যান্সের কাছ থেকে আর বাকি সব কেনেকির মুখ থেকে শোনা। হ্যাঁ, যাকে তোমরা নিজেরাই এখন বলছো বিশ্বাসঘাতক। তারপর আমি আর্কেলের দিকে ফিরে জানতে চাইলাম যে সেও আমাকে একই কথা দিচ্ছে কি না। সে ইংরেজিতে বলল, অবশ্যই, তাই যদি আপনার ইচ্ছা হয়। যদিও ভেবেছিলাম আরও কিছুদিন আপনি হয়তো এখানে থাকবেন। আপনি চলে গেলে আমি এখানে একদম একা হয়ে যাব। একটা করুণ দীর্ঘশ্বাস ফেলল সে, যার প্রতিটা অনুর অর্থ আমি অনুভব করতে পারছিলাম। তাহলে থাকার দরকার কি? নিরুত্তাপ স্বরে আমি প্রশ্ন করলাম। আমাকে থাকতেই হবে, কারণ ওটাই আমার ভাগ্য। কারণ আমি এক জাদুর মায়ায় আটকে গেছি, যা কখনো ছিঁড়তে পারবো না। তাছাড়া আপনি বুঝতে পারছেন না। বাকিটুকু সে খুব দ্রুত নিচু স্বরে বলল, আমি যদি শপথ ভাঙি বা ভাঙার চেষ্টা করি তাহলে এক মুহূর্ত বাঁচব না। হ্যাঁ আর্কেল, বুঝতে পারছি, আমি দুঃখিত, বলে সবাইকে বাউ করে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। বাইরে এসে হ্যান্স বলল, বাস, মনে আছে টুগেলার পারে যখন আমরা খাওয়ার জন্য কিছু পাচ্ছিলাম না, তখন হলুদ নল খাগড়া দিয়ে বাইম মাছ ধরার ফাঁদ বানিয়েছিলাম? মেরি দ্রষ্টব্য। সেটা দিয়ে মাছটা শুধু ভেতরেই ঢুকতে পারত, কিন্তু বের হতে পারত না কোনো মতেই। খুব ভালো ফাঁদ ছিল সেটা। ওই মাছগুলোই পরে আমরা রেঁধে খেয়েছিলাম। এখানেও একই ঘটনা ঘটছে। লাল ষাঁড় বাস হচ্ছে বাইম মাছ। এ দেশটা হচ্ছে ফাঁদ, আর ফাঁদের টোপ হচ্ছে স্বয়ং ছায়া। মনে হয় এখানকার ভূতগুলো শেষে তাকে ফাঁদ থেকে বের করে রেঁধে খেয়ে ফেলবে। হ্যান্সের উদাহরণটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। বললাম, দেখো, ওরা যেন আবার আমাদেরও রেঁধে খেয়ে ফেলতে না পারে। না বাস, তা পারবে না, কারণ আপনাকে ধরে রাখার মতো যথেষ্ট ভালো চার ওদের কাছে নেই। আর আমাদেরও সৌভাগ্য যে এখানে ছায়া একজনই আছে, কিন্তু সে আপনার জন্য উপযুক্ত নয়। 17 বিধ্বংসী ঝঞ্ঝা। সেদিন পুরো আকাশ জুড়ে জমতে শুরু করে ভরা বর্ষার মতো ঘন কালো মেঘের পাহাড়। যত দূরে চোখ যায় আকাশ ছিল মেঘে ঢাকা। আকাশের অবস্থা দেখে হ্যান্স বলল, বাস, ওই শ্যাডো লেডি নিশ্চয় খুব ভালো বৃষ্টির জাদুকর। আপনার নিশ্চয় মনে আছে কুম্পানা বলেছিল আবান্দাদের উপর গত 3 বছর ধরে বৃষ্টি হয় না, বা হলেও খুব কম। এখন মনে হচ্ছে একেবারেই তারা অনেক বৃষ্টি পেতে যাচ্ছে। সেক্ষেত্রে আশা করি ওদের মাঝে লড়াই বাঁধবে না। নির্বিকার কণ্ঠে বললাম আমি। আবহাওয়া খুব অদ্ভুত আচরণ করছিল তখন। আগেই বলেছিলাম ওখানে বেশ গরম ছিল।
কিন্তু মেঘ জমতে শুরু করার পর তাপমাত্রা যেন আকাশ ছোঁয়ার জোগাড় করছে। সম্ভবত ছায়ার মধ্যেই তাপমাত্রা উঠে গেছে 108 থেকে 110-এ। ওদিকে বাতাস এত হালকা হয়ে গিয়েছিল যে নাকে মুখে জোরে জোরে শ্বাস না টেনে বুকে পর্যাপ্ত বাতাস নিতে পারছিলাম না। খালি গায়ে বিছানায় শুয়েছিলাম। গরমে আর বাতাসের অভাবে মাছের মতো খাবি খাচ্ছিলাম। প্রার্থনা করছিলাম ঝড়টা যেন তাড়াতাড়ি আসে, তাহলে অন্তত এই জাহান্নামের মতো গরমের হাত থেকে নিস্তার পাবো। ছায়ার ক্ষমতার উপর আমার মোটেও বিশ্বাস ছিল না, তবে বিশ্বাস করি যে এখানকার আবহাওয়ার আচরণ সম্বন্ধে কোম্পানা ও কাউন্সিলের সদস্যরা খুব ভালো জ্ঞান রাখে। কোনো না কোনোভাবে তারা বুঝতে পেরেছিল যে এ এলাকার উপর থেকে দীর্ঘকালের খরার অবসান ঘটতে যাচ্ছে। সে কারণেই এত জোর দিয়ে তারা ওই দৈব ঘোষণা উচ্চারণ করেছিল। তবে একটা ব্যাপার আমি ব্যাখ্যা করতে পারবো না, কারণ নিজেও বুঝিনি। সেটা হলো নির্দিষ্ট কিছু এলাকায় এই খরার প্রকোপ মোটেও ছিল না, নইলে দাবান্দারা কিভাবে এত ভালো ফসল উৎপাদন করে। হটেনটটিও বৈশিষ্ট্য অনুসারে গরমে হ্যান্সের কোনো বিকার হচ্ছিল না। সে বাইরে গেল আশেপাশের খোঁজখবর আনার জন্য। ফিরে এসে বলল, ভয়ানক কিছু একটা ঘটার আশঙ্কায় সবাই খুব সতর্ক হয়ে আছে। দু একজন ছাদে উঠে পাহারা দিচ্ছে। তারা আকাশ ও আশেপাশের দিকে নজর রাখছে। বাকিরা কোনো গুহা বা ভালো কোনো আশ্রয়ের দিকে দ্রুত সরিয়ে নিচ্ছে তাদের ফসল ও অন্যান্য মূল্যবান জিনিস। এমনকি শিশুদেরও কাজে লাগিয়ে দেয়া হয়েছে। ওদিকে পুরোহিতেরা চেষ্টা করছিল বেদির ও তাল পাতার একটা তাঁবু মতো কাঠামো বানাতে। বেদির উপর তাল পাতার একটা তাঁবু ওর মতো কাঠামো বানাতে, যাতে বৃষ্টির পা বা বাতাসের তোর থেকে বেদির আগুনটা বাঁচিয়ে রাখা যায়। থেকে মনে হয় আগুনটা ওখানে অনেক আগে থেকেই অবিরত জ্বলছে। রাত চলে এলো, কিন্তু প্রচণ্ড গরমের আক্রমণে এক ফোঁটা ঘুমাতে পারিনি। পানির সাথে মিশিয়ে স্থানীয়ভাবে বানানো এক রকম জুস মতো জিনিস খেয়েছি প্রচুর। এখানকার বন্য পরিবেশে তালের মতো একটা ফল হয়, নাম জানি না। সেটার রস দিয়ে হালকা অ্যাসিড স্বাদের একটা জুস বানায় এরা। জিনিসটা পানির সাথে মিলিয়ে খেতে বেশ লাগে। সকালের আলো যখন ফুটলো, মনে হচ্ছিল লন্ডনের নভেম্বর দিনের মতো একটা প্রায় অন্ধকার দিন আসছে, কিন্তু বৃষ্টির দেখা মিলছিল না। এমনকি চারপাশে বিরাজমান থমথমে নীরবতা ভাঙারও কোনো নমুনা দেখতে পাচ্ছিলাম না। সকালে নাস্তা খাওয়ার পর, বা বলা উচিত খাওয়ার চেষ্টা করার পর, হাঁপাতে হাঁপাতে সর্দারের অর্থাৎ আর্কেলের ঘরের দিকে রওনা হলাম। কিন্তু সেখানে এক পুরোহিত বলল ও এখন দেখা করতে পারবে না, কারণ সেখানে কাউন্সিলের মিটিং হচ্ছে। ইঙ্গিতটা বুঝে ফিরে এলাম। বুঝতে পারছিলাম যে আমাকে আর্কেলের কাছ থেকে সরিয়ে ফেলার জন্যই কাজটা করা হচ্ছে, কারণ আমার কথায় ওর প্রভাবিত হয়ে পড়ার সম্ভাবনা ছিল খুবই প্রবল। সেটাকেই দাবান্দারা ভয় পাচ্ছিল। স্পষ্ট বুঝতে পারছিলাম মনস্তত্ত্ব বিষয়ে কোম্পানা আর তার সহযোগীরা ছিল রীতিমতো মহা ওস্তাদ। অন্যদের মনে কী চলছে তা তারা সহজেই ধরে ফেলতে পারত। যদিও ওদের উপস্থিতিতে আমরা ইংরেজিতে কথা বলেছি আর চেষ্টা করেছি আর্কেলের মনের উপর চেপে বসা শিকলটা ঝেড়ে ফেলতে, কিন্তু মনে হয় সেসবও তারা খুব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছিল। ওরা আর্কেলকে ওখানে রেখে দেওয়ার জন্য এত উতলা হয়েছিল কেন, সেটা তখনও ভাবতাম, এখনও ভাবি, কিন্তু কখনো সে বিষয়ে ওদের মুখ থেকে সন্তোষজনক কিছু বের করতে পারিনি।
তবে এ প্রশ্নের আনুমানিক একটা জবাব দাঁড় করাতে পেরেছি। সেটা হচ্ছে এই কুসংস্কারাচ্ছন্ন জাদুবিদ্যার অনুসারী দাবানদারা প্রায় নিশ্চিতভাবেই এই এলাকায় একটা পরাশক্তি হিসেবে উঠে দাঁড়াতে চেয়েছিল। সেজন্য জন অধ্যুষিত আবান্দাদেরকে একই শাসনের অধীনে আনা ছিল খুবই জরুরি। সেজন্য সভ্যতার আলোয় আলোকিত একজন লোকের নেতৃত্বে আসাটাও ছিল অত্যন্ত জরুরি একটা ব্যাপার। আমার মনে হয় সে কারণেই কোনো রহস্যময় উপায়ে আর্কেলকে দেখানো হয় ছায়া নামের সুন্দরীকে এবং লোভের ফাঁদে ফেলে ওকে নিয়ে যাওয়া হয় মনলেকের পারে। আমার মনে এর চেয়ে ভালো কোনো ধারণা আসেনি। স্বীকার করছি অনুমানটা খুব ভালো ছিল না, কারণ আর্কেলও স্বীকার করেছিল যে ছায়ার দূর থেকেই তার ব্যক্তিত্ব, দূর অতীত ও ভবিষ্যতের কিছু ব্যাপার সম্বন্ধে কথা বলেছিল। তবে সেটা তার পুরোহিতদের দ্বারাই হয়েছে কিনা কে জানে। অথবা আরেকটা ব্যাপার ঘটে থাকতে পারে। সেটা হচ্ছে যদিও আফ্রিকায় ভবিষ্যৎবাণী খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু একজন ইউরোপিয়ানের কাছে তা খুব একটা সাধারণ বা প্রচলিত ব্যাপার ছিল না। তার উপর চট করে সেটা 7 সমুদ্র পার হয়ে আর্কেলের কাছে পৌঁছানো সহজ কথা ছিল না। আর কোনোভাবে যদি পৌঁছেও যায়, সেটা হওয়া উচিত ছিল খুব অস্পষ্ট ও প্রশ্নবিদ্ধ। এত অস্পষ্ট যে তার মূল কথা উদ্ধার করাও খুবই কঠিন একটা কাজ হওয়া উচিত ছিল। কিন্তু কোনোভাবে আর্কেল সেগুলো বুঝতে পেরেছিল। তাই হয়তো ভবিষ্যৎবাণী শুনে আর্কেলও সেটাকে মনে প্রাণে আঁকড়ে ধরে বসে। আরেকটা ব্যাপার, দাবানদারা আমার কাছ থেকে আমাদের দেশের শাসন ব্যবস্থা, সরকার ইত্যাদি সম্বন্ধে যখনই সুযোগ পেয়েছে জানার চেষ্টা করেছে, যদিও ওদের প্রশ্নগুলো লিখে রাখিনি। প্রশ্নগুলো করত শাসমণ্ডিত ছোটোখাটো কিছু লোক এবং বিশেষভাবে অতি ধুরন্ধর কুম্পানা। আমি বিশ্বাস করি এটাই হচ্ছে ওদের এত কিছুর পেছনের মূল কাহিনী। সমাজ ও সরকার পরিচালনার জন্য আমাদের জ্ঞান ওরা কাজে লাগাতে চাইছিল। আর্কেলের ঘর থেকে যখন ফিরে এলাম, দেখি কয়েকজন লোক ছাদে উঠে সেটা আরও মজবুত করে বাঁধছে এবং আরও কিছু লোক ঘরের চারদিকে একটা ট্রেন্স মতো করে গর্ত খুঁড়ছে এবং সেটার সংযোগ দিচ্ছে সদ্য বানানো একটা বড়সড় নালার সাথে। বুঝতে পারলাম এরা আসলেই মারাত্মক একটা ঝড়ের আশঙ্কা করছে। ঘরে গিয়ে চেষ্টা করলাম একটু ঘুমিয়ে নেয়ার, কিন্তু বিদঘুটে একটা আওয়াজের কারণে তাও পারছিলাম না। আওয়াজটা কোথা থেকে আসছিল সেটা জানার আগ্রহ থাকলেও প্রবল ক্লান্তির কারণে ঘর থেকে বের হতে একদমই মন চাইছিল না। কাজেই সেই চিন্তায় জ্যোতি টানলাম। সন্ধ্যা নাগাদ কোম্পানা এলো আমার সাথে দেখা করতে। লোকটা একটু ঠান্ডা প্রকৃতির ও আসলেই ভদ্রলোক। বলল গতকাল সে খুবই অনিচ্ছার সাথে আমাকে বিদ্রূপ করেছে এবং সেজন্য ক্ষমাও চাইল। আর সেই আচরণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলল সে আসলে চাইছিল কাপুরুষ বলে আমাকে রাগিয়ে দিতে, যাতে আমি রেগে গিয়ে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই বা থেকে যাব বলে কথা দিই। কারণ সে মানে যে একবার কথা দিলে আমি সেটা যে কোনো মূল্যে রক্ষা করবই। ওর দৃষ্টিভঙ্গি আমাকে আসলেই বিমোহিত করে তোলে। বুঝতে পারছিলাম যে আমার চিন্তাভাবনা সে যেভাবে বিশ্লেষণ করেছে তাতে তর্কের অবকাশ থাকলেও আসলেই সে মানব চরিত্র বিশ্লেষণের ব্যাপারে দারুণ এক প্রতিভা। তারপর দ্রুত বিষয়বস্তু পরিবর্তন করে সে অনুরোধ করলো যে আমি যেন বাইরে বের না হই, কারণ যে কোনো সময় ঝড় শুরু হয়ে যাবে। আরও বলল আপনি নিশ্চয়ই ভাবছেন ওই অদ্ভুত আওয়াজটা আসলে আসছে কোথা থেকে। চলুন ছাদে চলুন, দেখাচ্ছি আপনাকে। আগেই বলেছি অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম। অনেকটা ছিল গবাদি পশুর ডাকাডাকি আর ছোট ছোট প্রাণীর মিশ্র চিৎকারের মতো। ছাদে উঠে দেখতে পেলাম শব্দটার উৎস। চারদিক থেকে নানা ধরনের প্রাণী ঊর্ধ্বশ্বাসে জঙ্গলের দিকে দৌড়ে যাচ্ছে। সন্দেহ নেই বাতাসের ঝড়ের গন্ধ ওরাও পেয়েছে, তাই ভয়ের চোটে যাচ্ছে সোজা জঙ্গলের বড় বড় সব গাছের আড়ালে আশ্রয় নিতে। কি ছিল না সেই দলে? ইংল্যান্ড।
হার্ড বিস্ট, স্যাবল এন্টিলোপ, ওরিক্স মহিষ, কোয়াগাস, আর ছিল বেশ অনেকগুলো ছোট জাতের প্রাণী। প্রাণের ভয়ে সবগুলো ছুটছিল জঙ্গলের পানে। কি আসছে এই অবেলা জানোয়ারগুলো সেটা ভালোই বুঝতে পারছে। কুম্পানা বলছে, ভয়ের চোটে সব পাগল হয়ে গেছে। ওরা আমাদের কোনো ক্ষতি করবে না, কারণ সবগুলো আমাদের চেনে। আর আপনি তো দেখেছেনই, ওদের উপর আমাদের ক্ষমতা চালাতে পারি। কিন্তু জানোয়ারগুলো আপনার গন্ধ পেলে নির্ঘাত আক্রমণ করে বসবে। শিঙের গুঁতোয় আছড়ে ফেলে পায়ের নিচে মারিয়ে চলে যাবে। স্বীকার করছি, সেটা আসলেই সম্ভব ছিল। অবাক চোখে ওগুলোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। সম্ভবত আমার শিকারী জীবনে দেখা সবচেয়ে অদ্ভুত দৃশ্য। আমি ঘুরে নেমে যেতে চাইলেই কোম্পানা বাধা দিল। অর্থাৎ আরও আজব কিছু আসছে। থামা মাত্রই শুনতে পেলাম গুরু গুরু নাদে ঢাকের মতো আওয়াজ। আমার কান ভুল শোনেনি, হাতির দল আসছে। যত কাছাকাছি হচ্ছে আওয়াজটাও ততই যেন সেটা পরিণত হচ্ছে সহস্র হাতির বৃংহিতে। তুমি না বলেছিলে সব হাতিকেই মনলেকের তীর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল? অবাক হয়ে বললাম, হ্যাঁ লর্ড, বলেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে ওরা সব ফিরে এসেছে। ঝড় আর ভূমিকম্পের আভাস পেয়ে সব আবার এদিকে চলে এসেছে। ওগুলোর মধ্যে অনেকগুলোর জন্ম হয়েছিল এদেশে। ও যখন কথা বলছিল তখন শহরের ডান দিকের ধুলোর মেঘের ভেতর থেকে বেরিয়ে এলো অতিকায় এক মদ্দা হাতি। ওঠার নেতৃত্বে এগিয়ে আসছিল অন্যগুলো। দেখা মাত্রই দানবটাকে চিনতে পারলাম। ওটার লেজে আর কপালের কতগুলো ধূসর দাগ, বিশাল আইভরিতে ছোটোখাটো চিহ্ন, আর বিশাল আকৃতিই বলে দিচ্ছে এটাই ছিল সেই সর্দার হাতি। পেছনে ফেলে আসা বনে, যার সামনে অন্য হাতিগুলো নেচেছিল। সে রাতের পুরো ব্যাপারটাই ছিল ভীষণ অদ্ভুত। ভাবলে মনে হয় একেবারেই অবাস্তব অভিজ্ঞতা, কিন্তু এখানে এদের উপস্থিতি এতই অদ্ভুত যে এগুলোকে দেখে আমার চেহারা রীতিমতো ফ্যাকাশে হয়ে গেল। হ্যান্স ছিল আমার পাশে দাঁড়িয়ে। সে ধূপ ধূপ করে বসে পড়ল। ওর মুখ দিয়ে কেবল একটা ডাস শব্দই বের হলো, এলে মাগেটর। তারপর বলল, বাস, এটাই সেই হাতি নামের শয়তান, যেটা ছোট গর্ত আর জেরিকে পানিতে ফেলে দিয়েছিল, আর ফুট দিয়ে প্রায় উড়িয়ে দিয়েছিল আমার পেটটা। দানবটা আমাদের জন্য এ পর্যন্ত চলে এসেছে। আমরা শেষ, বাস, সব শেষ। না, শেষ হয়নি সব। ওগুলো নিশ্চয় আর কারোর জন্য এসেছে। দানবটা আর সেটার পেছনে আরও অনেকগুলো হাতিকে শহরের পাশ ঘেঁষে বের হয়ে যেতে দেখলাম। সংখ্যায় হবে 50 থেকে 70। সবগুলোই ছিল পূর্ণবয়স্ক মদ্দা, কিন্তু সাথে কোনো বাচ্চা বা মাদি হাতি ছিল না। কোম্পানা সম্ভবত আমার বিস্ময়বোধ বুঝতে পেরেছে, তাই ব্যাখ্যা দেওয়ার জন্য নিজেই বলে উঠল, এই মদ্দাগুলো আমাদের বাবাদের আমলে এদেশেই জন্মেছিল, এখন নিজেদের দেশে ফিরে এসেছে। মাদি আর বাচ্চাগুলো সম্ভবত অন্য কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে। তাছাড়া ওগুলোকে আমাদের দরকারও নেই। কি বলতে চাইছো, দরকার নেই মানে কি? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলাম আমি, কিন্তু ভাব দেখালো সে আমার কথা শুনতেই পায়নি। অন্তত কোনো জবাব সে দেয়নি। হাতির পাল ও অন্যান্য জানোয়ারেরা এলাকা ছেড়ে চলে যাওয়ার পর আমরা ছাদ থেকে নেমে আসি। বিদায় নিতে নিতে কোম্পানা আবারও আমাকে মনে করিয়ে দেয় যে মহাদুর্যোগ আসন্ন। ঝড়টা শেষ না হওয়া পর্যন্ত আমি যেন ঘর থেকে বের না হই। 1 মিনিট, তোমাদের নতুন সর্দার কোথায়? তার নিজের ঘরে, মাখু মাজান। সেখানে তাকে এখন থাকতেই হবে। আমার মনে হচ্ছে তুমি যেন তাকে আমার কাছ থেকে আলাদা করে রাখতে চাইছো। আপনি যেমন চাইছেন তাকে আমাদের কাছ থেকে আলাদা করতে, যদিও সেটা অস্বাভাবিক বলবো না, কিন্তু তা হওয়ার নয়। তবে মাকু মাজান, আমরা আপনাদের আলাদা করছি আপনাদের দুজনের ভালোর জন্য। সাদা লর্ড লেকের অধিবাসিনীর কাছে শপথ করেছেন, এখন তাকে তো তার শপথ রাখতেই হবে। আর সেই সাথে শুনতে হবে আমাদের কথাও।
তিনি যদি এখন তার শপথ ভাঙতে চান তাহলে তাকে হত্যা করা হবে, আর যদি আপনি তাকে সে কাজে প্ররোচনা দেন তাহলে আপনাকেও একই ভাগ্য বরণ করতে হবে। সেজন্যই বলছি, যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত আপনারা দুজন আলাদা থাকুন, সেটাই সবচেয়ে ভালো। তোমরা কি নিশ্চিত যে যুদ্ধ বাঁধবেই? যদি নিশ্চিতই হও তাহলে কখন শুরু হবে লড়াই? হ্যাঁ মাকুমা যান, নিশ্চিত লড়াই হবে। স্বর্গের রোজ শেষ হলেই লড়াই শুরু হয়ে যাবে। আকাশের দিকে আঙুল তুলে সে কথাটা বলল। তারপর যোগ করলো, কেনেকি যা হারিয়েছে তা সে অবশ্যই জিতে নিতে চাইবে। যুদ্ধে আপনাকেও ডাকা হবে আপনার ভূমিকা পালন করতে। তবে যেমনটা আপনি আশা করছেন সব কিছু তেমন নাও হতে পারে। যখন সময় আসবে আমি আপনার জন্য অপেক্ষা করব। এখন ঝড় প্রায় এসে গেছে। বাঁচতে হলে আমাকেও নিরাপদ আশ্রয়ে মাথা গুঁজতে হবে। কাজেই এখনকার মতো বিদায়। লোকটা চলে গেলে পরে আমি হ্যান্সের সাথে কথা বললাম। দানবীয় হাতিটাকে দেখে হ্যান্স একদম মুষড়ে পড়েছে। ও বলে রাখছি বাস, ওগুলো মোটেও কোনো হাতি ছিল না, ওগুলো নির্ঘাত মানুষ। দাবান্দা জাদুকরেরা জাদু করে তাদের হাতি বানিয়ে দিয়েছে। বাস, মনে হচ্ছে এখানে এখন খুব ভয়ানক কিছু একটা ঘটতে যাচ্ছে, ভীষণ ভয়ানক কিছু। ঠিক তখনই ওর বলা ভীষণ ভয়ানক কিছু ঘটতে শুরু হলো বাতাসের একটা ভয়ানক গোঙানি দিয়ে। অমন কিছু জীবনে কখনো শুনিনি। মনে হচ্ছে দুনিয়ার সব দুঃখ কষ্ট একত্র হয়ে দানবীয় কোনো মুখ দিয়ে গোঙানি হয়ে বের হয়ে আসছে। বাস, ভূতের দল আমাদের উপর দিয়েও উঠতে শুরু করেছে। আতঙ্কিত চেহারা করে সে কথা শুরু করলেও শেষ করতে পারল না, কারণ ততক্ষণে আমাদের পায়ের নিচে আড়মোড়া ভাঙতে শুরু করেছে মাটি। ধীরে ধীরে নড়াচড়ার বেগ বাড়ছে। ঘরের দেয়াল ঘেঁষে হ্যান্সের বানানো তাক থেকে সব কিছু ততক্ষণে নিচে পড়তে শুরু করেছে। ভূমিকম্প। তাড়াতাড়ি ছাদটা মাথার উপর ভেঙে পড়ার আগেই ঘর থেকে বের হও। অপ্রয়োজনীয় উপদেশ, কারণ আমি কিছু বলার আগেই ও গুলির মতো ছিটকে ঘর থেকে বেরিয়ে গেছে। আমি ওর পেছন পেছন বের হই। বাগান মারিয়ে গিয়ে দাঁড়াই খোলা একটা জায়গায়, যেখানে মাথার উপর কোনো কিছু পড়ার আশঙ্কা ছিল না। আরেকটা শক ওয়েব তখন মাটিতে আছড়ে ফেলল। আমাদের মাটিতে আছড়ে ফেলল। মনে হলো ওভাবে পড়ে থাকায় মনে মনে প্রার্থনা শুরু করলাম যে মাটি দুভাগ হয়ে আমাকে গিলে না নেয়। ভূমিকম্পের সময় এমনটা ঘটা অস্বাভাবিক না। দেখুন বাস, অর্ধ পিরামিড আকারের বেদির দিকে তাক করে দেখালো হ্যান্স। দেখি বেদিটা যেন মাথা ঝুঁকিয়েছে আমাদের দিকে। একই কাণ্ড করছে বড় বড় গাছপালা যেন বাউ করছে আমাদের। তারপরই মরমর করে ভাঙতে শুরু করলো বিশাল সব গাছের কাণ্ড। যদিও আওয়াজ পেলাম না, কারণ আগেই বলেছি চতুর্দিকের বিকট গঙ্গানির শব্দে বাকি সব শব্দ ঢাকা পড়ে গেছে। একসময় মাটির কাঁপাকাঁপি থেমে গেল, সেই সাথে থেমে গেল ভয়ানক গোঙানি। চতুর্দিকে তখন নেমে এসেছে ঘোর নীরবতা। খুব অস্বাভাবিক লাগছিল, যেন শীঘ্রই কিছু একটা ঘটতে যাচ্ছে। অস্ত যাচ্ছিল সূর্য। অস্তগামী লালচে অস্তগামী সূর্যের লালচে আলোটাকে লাগছিল কামারের আগুন থেকে বের করা লোহা থেকে ছড়ানো আভার মতো। সেই লালিমায় সব কিছুই যেন ভয়ঙ্কর আর অতিপ্রাকৃত এক চেহারা আত্মপ্রকাশ করে। হঠাৎ আলোয় একটা পরিবর্তন আসে। চোখে তখন যেন দেখতে পাচ্ছিলাম আদিম আমলের প্রাণী ডানা মেলছে আকাশে। দাবান্দার আকাশ খুবই দ্রুত নেমে এলো ঘন আঠার মতো অন্ধকার। দাবান্দার আকাশে খুবই দ্রুত নেমে এলো ঘন আঠার মতো অন্ধকার।
কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই অন্ধকারের বুক চিরে দিয়ে ঝলসে উঠল বিজলির চাবুক। পুরো ততক্ষণে ছেয়ে গেছে বিজলির আগুনে। এখানে ওখানে দুটো শিখা নয়, বরং পুরো আকাশটা যেন অবিরাম ঝলকে ফালা হয়ে যাচ্ছিল। সেই আলোর ঝলকে স্পষ্ট দেখা যাচ্ছিল মাইলের পর মাইল। চারপাশের প্রায় সব কিছুতেই বিকট শব্দে এসে পড়ছিল বাজের চাবুক। মুহূর্তেই বিশাল বিশাল গাছগুলো মাটিতে উপড়ে পড়ছিল, আর সাথে সাথেই হারিয়ে যাচ্ছিল ঘন ধুলোর মেঘের ভেতর। আমার পাশেই একটা বিশাল বোল্ডারে বাজ পড়ল। মুহূর্তেই সেটা পরিণত হলো ছোট ছোট পাথরের টুকরোয়। অবস্থা দেখে যান হাতে নিয়ে ঘরের দিকে দিলাম দৌড়। দরজাটা পার হওয়ার সাথে সাথে একটা বাজ এসে পড়ল একদম দরজার সামনে। আমার জীবনে আফ্রিকার বজ্রঝড় কম দেখিনি, কিন্তু ওখানে সেদিন যা হয়েছিল তার তুলনায় অন্যগুলো ছিল নেহাত ছেলে খেলা। এমন ঝড় চোখে দেখা তো দূরের কথা, হতে পারে বলেও কখনো শুনিনি। কোনো বজ্রপাতে বজ্রনাদ হচ্ছিল হাজার রাইফেলের সম্মিলিত শব্দে। কোনোটাকে আবার মনে হচ্ছিল বিশাল বিশাল কামানের গর্জন। আর ভয়ানক ব্যাপার হচ্ছে সবগুলোই একত্রে ঘটছিল। বিশাল এই বেসিনের মতো এলাকায় তার প্রতিধ্বনি উঠছিল ভয়াবহ বিকট শব্দে। ফলে শব্দের শক্তি বেড়ে যাচ্ছিল আরও অনেক গুণ। ক্রমাগত বজ্রপাত আর শব্দের অত্যাচারে মনের অবস্থা একেবারে কাহিল। এত কিছুর ভেতরও সচেতন ছিলাম যে হ্যান্স আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। বজ্রের নীল আলোর ঝলকানির সাথে ওর আতঙ্কে বিকৃত চেহারাটা দেখতে পাচ্ছিলাম। আশেপাশের অবস্থা দেখে কিয়ামত নিয়ে কি যেন চিৎকার করে বলল ও। আসলে কিছু বলার প্রয়োজন ছিল না, কারণ মনে মনে ধরেই নিয়েছিলাম কিয়ামত শুরু হলো বলে। জানি না কতক্ষণ ধরে প্রকৃতির এমন উন্মত্ততা চলল। প্রকৃতির এই ভয়ঙ্কর উন্মত্ত রুদ্ধরোষ দেখে আমার নিজের ভেতরও সব কিছু তালগোল পাকিয়ে গেছিল। সময়ের হিসাব রাখতে পারিনি, তবে একসময় বজ্রঝড়ের নিনাদ কমতে শুরু করে। একটা নাদ থেকে অপরটার মাঝে ক্রমাগত বাড়তে থাকে সময়ের ব্যবধান। যখন ধারণা করলাম যে ঝড় বোধ হয় কমতে শুরু করেছে, ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। বৃষ্টি তো না, যেন আকাশ থেকে কলস উপর করে ধরে রেখেছে। ঘন্টার পর ঘন্টা ধরে নিরেট দেয়ালের মতো ঝরে পড়ছিল পানির ধারা। আমার জীবনে এমন বৃষ্টি খুবই কম দেখেছি। ভূমিকম্প উপেক্ষা করে আমাদের ঘরটা তখনও দাঁড়িয়েছিল, তবে ভূমিকম্প একেবারে থেমে যায়নি। থেকে থেকে কিছুক্ষণ পর পর ছোট ছোট ধাক্কা আসছিল, তবে ভাগ্য ভালো, তাতে আমাদের বাড়িটার কোনো ক্ষতি হয়নি। দেয়ালগুলো বানানো হয়েছিল গাছের গুঁড়ি মাটিতে গেঁথে ও তার উপর মাটির পুরো আস্তরণ দিয়ে, ফলে ওগুলো ছিল যথেষ্টই শক্ত। কিন্তু ছাদের বেলায় তেমন যত্ন নেওয়া হয়নি। সেখানে অন্তত 2 জায়গায় ফাটল দেখা দিয়েছিল। ফাটল দিয়ে অনেকক্ষণ ধরেই চুইয়ে চুইয়ে নামছিল পানির ধারা, ফলে মেঝেতে বন্যা হতেও বেশি সময় লাগেনি। আসলে ছাদে সিমেন্টের মতো কোনো কিছু দিয়ে আস্তরণ দেয়া হয়নি। কিছুক্ষণ আগেই কিছু একটা দিয়ে নামমাত্র প্রলেপ দেওয়া হয়েছিল কেবল, ফলে সেগুলো ছাদের আগে থেকে তৈরি হয়ে থাকা বড় ফাটলগুলো কোনো রকমে বন্ধ করতে পেরেছে শুধু, কিন্তু পানি ঢোকা ঠেকাতে পারছিল না। তারপরও যা ছিল তাই সৌভাগ্য বলতে হবে, কারণ শেষ মুহূর্তের এই প্রলেপটুকু না দিলে হয়তো অবস্থা আরও সঙ্গীন হয়ে যেত। এবং সৌভাগ্যবশত আমাদের বিছানা পাতা হয়েছিল মাটি থেকে উঁচু একটা প্ল্যাটফর্মের উপর, ফলে সেটা পানিতে ভিজে যায়নি
এবং ভূমিকম্পের কম্প শেষ হওয়ার পর তাতে গাও এলিয়ে দিতে পেরেছিলাম। ঘুম থেকে জেগে দেখি বাইরে আলো আছে ঠিকই, কিন্তু বৃষ্টি থামেনি। বৃষ্টির জোর একটু কমেছে মাত্র। চামড়ার একটা কম্বল ঘাড়ে মাথায় ফেলে ছাদে উঠলাম। চোখে পড়ল নিদারুণ এক দৃশ্য। দেখি কয়েক ফুট পানির নিচে ডুবে আছে পুরো এলাকা। ভূমিকম্পের দোলায় ভেঙে পড়েছে কয়েকটা বাড়ি, আর কিছু ভেসে গেছে বানের পানির তোড়ে। বজ্রবিদ্যুতের আঘাতে টুকরো টুকরো হয়ে পড়ে আছে বনের অনেক গাছ। বেদির পাশের খোলা জায়গাটায় তখন ছিল শুধুই পানি। মনে হচ্ছিল মাটি ফুঁড়ে জন্ম নিয়েছে আরেকটা লেক। বেদির আগুন রক্ষা করার জন্য দাবান্দাদের বানানো সাপটাটা বাতাস বা ভূমিকম্পের ধাক্কায় ভেঙে পড়েছিল, ফলে বেদির আগুন নিভে গিয়েছিল। পরে জেনেছিলাম বেদির আগুনের নিভে যাওয়াটা দাবান্দাদের কাছে বিশেষ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে পুরোহিতদের মনে সেটার প্রভাব ছিল ব্যাপক। যা হোক, দাবান্দার আকাশে বৃষ্টিপাতের হার তখন কম থাকলেও বেসিনের বাইরে প্রবল বজ্রঝড়ের সম্ভাবনা নিয়ে আবার জমা হচ্ছিল ঘন কালো পুরো মেঘের পাহাড়। বনলেকের এলাকার বাইরে অর্থাৎ বেসিনের বাইরের এলাকায় এক নাগারে 3 দিন ধরে চলে প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডব, সাথে বজ্রপাত, চাউ অবশ করে দেয়া বজ্রনাদ, আর থেকে থেকে মাটির দোলা অর্থাৎ ভূমিকম্প। এই লম্বা সময়টা ধরে আমরা ঘর ছেড়ে বের হইনি বললেই চলে। আমাদের সাথে দেখা করতেও আসেনি কেউ, তবে আমাদের খাবার দিয়ে যাওয়া মহিলাটা নিয়মিত এসেছিল। কর্তব্যনিষ্ঠা সেই মহিলার সাহসের প্রশংসা করতেই হবে। তার কাছ থেকেই জেনেছি যে সবাই খুবই শঙ্কিত হয়ে আছে। ওদের এতদিনের ইতিহাসে আর কখনো প্রকৃতির এমন ভয়ঙ্কর রুদ্র রোষের কথা কেউ শোনেনি। চতুর্থ দিন সকালে দেখা করতে আসে কোম্পানা। তাকে আগের মতোই শান্ত ও নিরুদ্বেগ দেখাচ্ছিল। বলে মনল্যান্ডের মাঝে থাকা কারো প্রাণহানি হয়নি, আর তাদের ফসলও খুব কমই নষ্ট হয়েছে। কিন্তু সে খবর পেয়েছে বেসিনের বাইরের অংশে থাকা আবান্দাদের অবস্থা খুবই শোচনীয়। হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলে অনেকেই ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে। অনেকের ঘরের দেয়ালে গাছের গুড়ির সংখ্যা কম ছিল, পাথর ছিল বেশি। ফলে ভূমিকম্পের সময় পাথরগুলো কামানের গোলার মতো ছুটোছুটি করেছে। সেগুলোর আঘাতে আর দেয়াল ধসেও অনেক প্রাণহানি ঘটেছে, আর ওদের ফসলও ভেসে গেছে প্রায় সব। মন্তব্য করলাম যে এসব দুর্ভাগ্য আর অতি প্রত্যাশিত বৃষ্টি পাওয়ার পর এখন নিশ্চয় তাদের যুদ্ধের ইচ্ছা কমে গেছে। উত্তরে সে বলল, মোটেও না, এখন তাদের খাবার দরকার। আর ওরা ভালো করেই জানে যে খাবার আছে শুধু মনল্যান্ডে, আর কোথাও নয়। আগামীকাল লর্ড, আপনাকে অনুরোধ করব আমাদের সাথে যোগ দিয়ে এগিয়ে যাওয়ার জন্য, যেন লড়াইয়ে আপনার দায়িত্ব আপনি পালন করতে পারেন। কোথায় যেতে হবে জানতে চাইলাম আমি পুরোপুরি নিশ্চিত নই লর্ড। আমাদের শুধু হুকুম করা হয়েছে আগামীকাল পশ্চিমের পাশে গিয়ে পৌঁছাতে। সন্দেহ নেই ওখানে পৌঁছাতে পরবর্তী নির্দেশও পৌঁছে যাবে। তখনই জানতে পারবো কি করতে হবে। কার হুকুম? তোমাদের নতুন সর্দারের হুকুম নাকি? না লর্ড, ইনগোয়ের হুকুম। তার হুকুম আমাদের কাছে আসে বাতাসের মাঝ দিয়ে। ও তাই বুঝি? তোমাদের সর্দারও কি লড়াইয়ে আসবে নাকি? না, সে পেছনে থেকে যাবে, যাতে আক্রান্ত হলে শহর রক্ষা করতে পারে। এখন বিদায় নিতে হচ্ছে লর্ড, এখনও অনেক কিছু করা বাকি। আগামীকাল সময় হলে পরে আপনার জন্য লোক পাঠাবো। ততক্ষণের জন্য বিদায়। সে বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে বললাম, হ্যাঁ, আশীর্বাদ পেয়ে গেছি। না বাস, আশীর্বাদ না, আশীর্বাদের উল্টো, যেটা আপনার রেভারেন্ড বাবা কখনো আমার মুখ দিয়ে বের হতে দিতেন না। তিনি সবসময় বলতেন, বাস, দুনিয়াটা নানা রকম আশ্চর্য জিনিসে ভর্তি, তাই একটা মানুষের
অবশ্যই উচিত সেসব থেকে যত বেশি সম্ভব দেখে নেওয়া, কারণ একদিন সবাইকেই মরতে হবে, আর যেতে হবে সেখানে যেখানে শুধু আগুন ছাড়া আর কিছু নেই। উনি নিজের ভাষায় স্বর্গের কথা বলছে। লড়াইটা খুব মজার হবে বাস, কারণ এখানে জেনারেলদের কাছে খবর পৌঁছায় বাতাসের মধ্য দিয়ে। তার চেয়েও মজার ব্যাপার হলো বাস, খবর পৌঁছানোর আগ পর্যন্ত ওরা জানেই না যে কী করতে হবে। যুদ্ধের পর এটা নিয়ে ভাবার দারুণ সুযোগ পাবেন। তা আপনি তখন ডারবানেই থাকেন বা থাকেন যেখানে যেখানে কখনো আগুন নেভে না। আজে বাজে বকা বন্ধ করো। কি বলি শোনো, আমাদেরকে তো পশ্চিমের পাশে যেতে হবে। যাব আমরা, কিন্তু তারপর ওখান থেকে পালাবো। হ্যাঁ, বন্দুক আর বাকি সব দরকারি জিনিস ফেলে পালান। তারপর আবান্দাদের হাতে মারা পড়েন। আর কোনোভাবে যদি আমরা ওদেরকে পার হয়েও যাই, তারপরও ক্ষুধায় কাতরে কাতরে মরতে হবে। তবে যাই হোক, বাস যাত্রাটা খুব লম্বা হবে না এবার, দ্রুতই মারা পড়ব আমরা। এভাবেই তীক্ষ্ণ বাক্যবাণ ছুঁড়ে আমার গায়ে হুল ফোটানোর চেষ্টা চালিয়ে যায় হ্যান্স। তবে ওর কথায় যুক্তি যে ছিল না তা বলবো না, কিন্তু আমি আর ওর দিকে লক্ষ্য করলাম না। আশেপাশের পরিস্থিতি আমাকে এতটাই ক্লান্ত আর অসুস্থ করে তুলেছিল যে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমার মোটেও মাথা ঘামাচ্ছিলাম না। মন চাইছিল বাতাসের সাথে ভেসে যাই, তারপর বাতাস যেভাবে ইচ্ছা আমাকে মনল্যান্ডের বাইরে নিয়ে ফেলে দিয়ে আসুক। আমি সেদিন আবার আর্কেলের সাথে দেখা করার জন্য গেলাম, কিন্তু দেখি দরজার সামনে একদল সশস্ত্র সৈন্য দাঁড়িয়ে আছে। তারা খুবই বিনীতভাবে আমাকে ফিরিয়ে দিল। বুঝতে পারলাম যে ওর আর আমার মাঝে এক বিশাল পাঁচিল তুলে দেয়া হয়েছে। আমি কোনোভাবেই সেই দেয়াল বাইতে পারবো না। তখন ঘরে ফিরে এসে নোংরা একটা পেন্সিল দিয়ে ডায়েরিতে লেখা শুরু করলাম। এখনও ডায়েরিটা আমার সামনে খোলা আছে, কিন্তু বিশ্বাস করা কঠিন যে অমন স্থূল ভাষায় আমি নিজে তখন ওসব এখানে তুলে রেখেছিলাম। সে রাতে বেদির উপর কোনো গম্ভীর অনুষ্ঠান চলল। আমাকে অবশ্য তাতে অংশ নেওয়ার জন্য ডাকা হয়নি, আর ডাকলেও যেতাম না। সম্ভবত অনুষ্ঠানটা ছিল বেদির আগুন নতুনভাবে প্রজ্বলন সংক্রান্ত, কারণ ছাদ থেকে দেখতে পেলাম সেই আগুনটা হঠাৎ লাফিয়ে জ্বলে উঠল। বহু লোক ব্যাপারটার সাক্ষী হয়ে রইল। তাদের মধ্যে আর্কেলও ছিল, দাবান্দাতে পোশাক গায়ে মশাল হাতে চলতে থাকা পুরোহিতদের মধ্যে তাকে আবিষ্কার করেছিল হ্যান্স। ব্যাপারটা আমাকে ভাবতে বাধ্য করে যে এই পুরোহিতদের মাঝে সেও উচ্চপদস্থ একজন হয়ে গেছে, কিন্তু অন্যান্য আরও ব্যাপারের মতো এ ব্যাপারেও ওকে বাধা দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না। কাজেই এভাবেই সব চলতে দিতে হয়। এই ধর্মীয় আয়োজনটা, অন্তত আমার কাছে ব্যাপারটা ধর্মীয় কিছু বলেই মনে হয়েছিল। তা প্রচুর বিষণ্ণ সঙ্গীত আর ড্রাম বিটের সাথে চলতে থাকে। এমন কিছু আগে কখনো শুনিনি। অনেক লম্বা সময় ধরে অনুষ্ঠানটা চলে। পরদিন সকালে 30 জন বর্ষাধারী সৈন্য নিয়ে হাজির হয় কোম্পানা, যেন বৈকালিক পার্টিতে আমাকে ডাকছে। এমন নিরুদ্বেগ কণ্ঠে সে বলল, আমরা প্রস্তুত হয়ে থাকলে যুদ্ধের জন্য তখনই সে রওনা হতে চায়। জবাব দিলাম যে লড়াই শুরু করার জন্য আমিও মুখিয়ে আছি, শুধু অপেক্ষা করছিলাম কখন সে আসবে। তাকে বোঝাতে চাইছিলাম যে বুক অব জব বাইবেলের একটা অংশ, এর ওয়ার হর্সের মতো লড়াইয়ে নামতে আমিও মুখিয়ে আছি। শুনে হেসে সে বলল যে সে আশা করে আমার এই স্পিরিট অব্যাহত থাকবে। সাথে যোগ করল, সে জানে আমি সাধারণের চেয়ে অনেক জোরে ছুটতে পারি, আর ওভাবে ছুটেই মনলেকে এলাকার নিরাপদ আশ্রয়ে এসে ঢুকেছিলাম। মনে মনে তখন ভাবলাম, সুযোগ পেলে যে গতিতে আমি পালাবো তার কাছে সেই দৌড় কিছুই ছিল না। জিজ্ঞেস করলাম, এখান থেকে চলে যাওয়ার পর আমাদের
জিনিসপত্রের কি হবে? কে সেগুলো দেখবে? উত্তরে সে বলল যে ওগুলোকে নিরাপদ ও গোপন কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে এবং সেখানেই সেগুলোকে দেখে শুনে রাখা হবে। শুনে তখন ভাবছিলাম ওখান থেকে ওগুলো আর কখনো বেরোবে কিনা কে জানে। গার্ড পরিবেষ্টিত হয়ে রওনা হলাম আমরা। দুজন আমাদের বাড়তি রাইফেল ও অন্যান্য জরুরি জিনিসপত্র বয়ে নিচ্ছিল। পথে শুধু মহিলাদেরই দেখলাম। তারাই ঝড় আর ভূমিকম্পের তোড়ে ভেঙে পড়া দেয়াল, বাগান ও ঘর মেরামত করছিল, কিন্তু কোনো পুরুষ ছিল না কোথাও। এমন সময় একটা বাচ্চা মেয়ে সৈন্যদের ঠেলে আমার দিকে এগিয়ে আসে। ও হাতে করে একটা চিঠি নিয়ে এসেছে, আর্কেলের লেখা। তাতে লেখা ছিল, প্রিয় মিস্টার কোয়াটারমেইন, লড়াইয়ে আপনার সাথে যেতে পারলাম না,